বাংলার ১২ মাসে ১৩ পার্বণ। আর আজকে আমি পৌষ মাসের সব বারব্রতকে এক ছাদের নিচে রাখার চেষ্টা করছি এই ভিডিওতে। আপনাদের ভালো লাগলে জানাবেন, পারলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। কারণ আমাদের বাংলার সংস্কার, এইসব পালা পার্বণকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই, মানে বাঙালিদেরই। যা বলছিলাম, শুরু করব পৌষকালী দিয়ে। আমাদের বাংলা হলো শক্তি আরাধনার অন্যতম ক্ষেত্র। আর সারা বছর ধরে আমাদের প্রতি মাসেই দুর্গা বা কালী বা কোনো দেবী পুজোর মতো পৌষ মাসে কালী পুজোও বিচিত্র কিছু নয়। পৌষ মাসের অমাবস্যাকেই বলা হয় বকুল অমাবস্যা। মানে আম গাছের মুকুল বা বকুল যখন একদম ভ্রূণ অবস্থায়, তখন থেকেই সাধকের আরাধনা শুরু হয়। কিন্তু তবে শুধুই পৌষের বকুল অমাবস্যাই নয়, পৌষ মাসের শনি মঙ্গলবারে বাংলার সব কালী মন্দিরে সতীপীঠে বা শক্তিপীঠে কিন্তু পুজো দেওয়ার ধুম। আর তা মূলত শীতের ফসল মূলোকে কেন্দ্র করে। লক্ষ্য করে থাকবেন আপনারা, মূলো দিয়েই কিন্তু মা কালীর পুজো দেওয়ার রীতি। তাই মা কালী কোথাও যেন প্রকৃতির সঙ্গে, শস্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে যান। তা সে আমের মুকুল দিয়েই পুজো দেওয়া হোক বা মূলো নিবেদন করেই হোক। পৌষী অমাবস্যায় আবার কুশ তোলা হয়, যে কুশ আমাদের হিন্দু ধর্মের সব পুজো আচ্চায় কাজে লাগে, জানেন আশা করি। তাই মা কালীকে প্রথম আমের মুকুল দিয়েই পুজো দেওয়া। ওড়িশায় এই অমাবস্যাকে বকুল লাগি বলা হয়। তাই জগন্নাথ দেবকেও উৎসর্গ করা হয় আমের প্রথম মুকুল। আবারও বলি, সেই পুরুষ প্রকৃতি সব কিছুই যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন আমাদের ব্রত পালনে, উপচারের মধ্যে দিয়ে। প্রকৃতি স্বরূপিণী কালী বা দুর্গা বা জগন্নাথের সহজ সঙ্গিনী মা বিমলা এবং পুরুষরূপী জগন্নাথ নিজে, সবাই যেন প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছেন। আর তাই বুঝি আমাদের এই স্মরণ মনন। তবে এত কালী পুজোর ভিড়ে পৌষকালীর পুজো একাধারে আমাদের কৃষিপ্রধান দেশের যেমন শস্য পুজো, আবার দেখুন মাটির নিচে জাত মূলো বা মাটির ওপরে আমের বকুল উৎসর্গ, সবটাই মাটির প্রতি কিন্তু ধন্যবাদ জ্ঞাপন। শাস্ত্রে বলে এই পৌষকালীর পুজো বকুল অমাবস্যায় করলে নাকি সিদ্ধি লাভ হয়। তবে মূলো পাওয়া গেলেও শীতে আমের মুকুল না পাওয়া গেলে ক্ষতি নেই, মনে মনে তা নিবেদন করলেই হলো। মানে মানস পুজো। পৌষ কালীর পরেই মনে পড়ে পৌষ লক্ষ্মীর কথা। শক্তি আরাধনার অন্যতম ক্ষেত্র আমাদের বাংলায় সারা বছর লক্ষ্মী পুজোর ধুম, জানেন তো। প্রধানত যে মাসগুলোয় ধান ওঠে তখন যেন আরও ধুম। যেমন ভাদ্র মাস, চৈত্র মাস, তেমনই পৌষ মাসেও লক্ষ্মীর আরাধনায় কিন্তু খুব ধুম পশ্চিমবঙ্গীয়দের। লক্ষ্মীর মাটির হাঁড়ি সারা বছর তোলা থাকতে আমিও দেখেছি ঠাকুর ঘরের কুলুঙ্গিতে। আর তার মধ্যে সারা বছরের জন্য তোলা ধানের মধ্যে থাকে লক্ষ্মীর বাহন স্বরূপ কাঠের প্যাঁচা, সিঁদুর কৌটো, কড়ি, চাল মাপার কুনকে, এসব। পৌষ লক্ষ্মীর পুজোয় সেই ধান বদল করে ফেলে দেওয়া হয় না, কিন্তু গরুকে খাইয়ে দেওয়া হতো অথবা গঙ্গায় গিয়ে ফেলে আসা হতো। আর নতুন ওঠা পৌষ মাসের ধানের বেদিতে মা লক্ষ্মীর অধিষ্ঠান হতো সেই প্যাঁচা, কুনকে, কড়ি, সিঁদুর কৌটো, মানে তার সব সাকৃত্যের সঙ্গে। পিটুলিগুলার আলপনা দিতেন মা। আর সেই পৌষ লক্ষ্মীর পূজায় ভোগ ছিল বড়ই স্পেশাল, যা সারা বছরই পাওয়া যায় না। কি বলুন তো তা? হ্যাঁ, দুধ পুলি। মানে নতুন ওঠা গোবিন্দভোগ চাল আর খেজুরের গুড়ের পাটালির পায়েসের কেমিস্ট্রি তো আমরা জানি, যেটা হলো পৌষ মাসের অন্যতম অনুষঙ্গ। আর সেই পায়েসের মধ্যে ভাসমান হতো দুধ পুলি। মানে নতুন চাল বেটে তা ঘি দিয়ে মণ্ড করে লেচি কেটে নিপুণ হাতে মা ঘিয়ের হাত করে বানাতেন পুলি পিঠে। ভেতরে পুর থাকতো নারকোল আর নতুন গুড়ের। এই পুজোয় ভোগ হিসেবে আর কিছু দাও না দাও, দুধ পুলির পায়েস কিন্তু দিতেই হয়। কোনোবার আবার খিচুড়িও দিতেন মা।
আর পুজো শেষে মাকে পড়তে দেখতাম পৌষ লক্ষ্মীর ব্রতকথা। সেখানে মা লক্ষ্মীর মাহাত্ম্য প্রতিষ্ঠা হয়েছে কিভাবে জানেন? খুব সংসারের চিরাচরিত এক টানাপোড়েনকে কেন্দ্র করে, মানে সেই ননদ ভাজের একটা সম্পর্ক কেন্দ্রিক ব্রতকথা। সে ব্যাপারে আমি বিশদে যাচ্ছি না, কারণ স্ট্যান্ডার্ড যে কোনো ব্রতকথার বই খুললেই আপনারা পড়ে নিতে পারবেন। সবার বাড়িতেও থাকে সেই বই। আজকাল হয়তো অনেকে উল্টে দেখেন, আবার কেউ দেখেনও না। তা যাই হোক, নতুন ধান মা লক্ষ্মীকে নিবেদন আবারও মনে করায় আমাদের দেশীয় পদ্ধতিতে থ্যাঙ্কসগিভিং, তাই না? এরপরেই মনে পড়ে পৌষ মাসের পাটাই ষষ্ঠী। তাকেই বা ভুলি কেমন করে? আমাদের 12 মাসে তো 12 ষষ্ঠী, আর পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর নাম হলো পাটাই ষষ্ঠী। পুকুর পাড়ে কাপড় কাচার জন্য কাঠের পাটা বা রান্নাঘরের কাঁঠাল কাঠের পিঁড়ের নাম আমরা সবাই জানি। আর এই পাটা থেকে এই ষষ্ঠীর নাম পাটাই, যার অপর নাম হলো অন্নরূপা ষষ্ঠী, মানে যে ষষ্ঠী দেবী আমাদের অন্ন দান করে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখেন। মা ষষ্ঠী তো দুর্গার ষষ্ঠাংশ রূপিণী। তিনি সন্তান দেন, সন্তান রক্ষা করেন, সন্তানকে বাঁচিয়েও রাখেন অন্ন দিয়ে, আর তার নাম অন্নরূপা তো হবেই। এই পাটাই ষষ্ঠীর ব্রতকথাটিতে এক বিধবা বামনী তার এক সুন্দরী বৌমার সঙ্গে তার একটা সম্পর্কের কথা। বৌমা ভালো, তবে দোষের মধ্যে সে লুকিয়ে চুরিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে নিত। আবার এই বৌমারই বারে বারে গর্ভপাত হয়ে যায়, সন্তান আর বাঁচে না। তখন বিধবা শাশুড়িকে কে পায়? তার মুখ দিয়েই মা ষষ্ঠী যেন পুজো পেতে এগিয়ে আসেন আর নিজের মাহাত্ম্য প্রচার করে নেন। পাড়াপড়শি শাশুড়ির কানে তোলে যে বৌমার ওই লুকিয়ে চুরিয়ে প্রসাদ খাওয়াই হয়েছে কাল, তাই জন্যেই বুঝি তার সন্তান বাঁচে না। কি কুসংস্কারাচ্ছন্ন না? শাশুড়ি কিন্তু বিশাল চিন্তায়। পৌষ মাসের শুক্লা ষষ্ঠীতে তিনি পাটাই ষষ্ঠীর পুজোর আয়োজন করলেন। তাই সবার আগে বৌমাকে এক গাদা ময়লা কাপড় চোপড় দিয়ে পুকুরে পাঠিয়ে দিলেন কাচতে, যাতে পুজো চলাকালীন বৌমা মায়ের ভোগে ভাগ না বসাতে পারে। সে কাপড় কাচতে কাচতে পুজো শেষ হয়ে যাবে সেই আশায়। কিন্তু পুকুর পাড়ে কাপড় কাচতে কাচতে শাঁখের আওয়াজ শুনে বৌমাটির কেবলই মনে পড়ে বাড়িতে পাটাই ষষ্ঠীর পুজোর কথা। ব্যাস, অমনি সব কাপড় ফেলে প্রসাদ খাওয়ার লোভে ছুটতে গিয়ে বেনা গাছে কাপড় আটকে মাটিতে পড়ে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে তার শাশুড়ি মা বাড়িতে উঠোনে ছোট পুকুর কেটে বেনা গাছ পুঁতে ষষ্ঠী পুজো করছেন। আর বৌমা যখন ফিরছেন না, তখন তিনি মহা চিন্তায়। এক পড়শি বউটিকে দেখতে পায় পড়ে থাকতে অচৈতন্য অবস্থায়। সে তাকে নিয়ে বাড়ি ফেরে। আর এক সময় বৌমাটি নিজেই বুঝতে পারে যে তার অতি লোভের কারণে এহেন শাস্তি পাওয়ার কথা। বৌমাটি মা ষষ্ঠীর কাছে নিজের ভুল স্বীকার করে ও সন্তান চায়। এক সময় তার সন্তান লাভ হয়। তবে এভাবে মা ষষ্ঠীর মাহাত্ম্য প্রচার না হলে বুঝি কেউই সে যুগ থেকে তাকে আর মনে রাখতই না। আর বাংলার প্রতি মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মা ষষ্ঠী বুঝি নিজের মাহাত্ম্য প্রচার করে এভাবেই পুজো পেয়ে আসছেন। তবে এই ষষ্ঠী পুজোয় বাড়ির ধোপা বউয়ের জন্য একটি নৈবেদ্য অবশ্যই দিতে হয়, কারণ ওই যে কাপড় কাচার পাটার সঙ্গে যুক্ত এই পাটাই ষষ্ঠী, এমন কথাটিও কিন্তু লেখা আছে ব্রতকথার বইতে। এবার বলবো পৌষ মাসের ধান্য পূর্ণিমা বা পৌষী পূর্ণিমাকে নিয়ে, যার অপর নাম আমরা অনেকেই জানি না, শাকম্ভরী পূর্ণিমা। মা দুর্গার আর এক নাম শাকম্ভরী, জানেন আশা করি। সেই নিয়ে বিশদে বলবো। বছরের মোট 12টি পূর্ণিমার মধ্যে ইংরেজি বছরের প্রথমটি পড়ে কিন্তু আমাদের পৌষ মাসে, আর যার নাম হলো ধান্য পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা। পৌষ লক্ষ্মীর পুজো তো হয়ই ওই দিন। আর এই পৌষ লক্ষ্মীর পুজো নতুন ধান ওঠার কারণে, আর যে জন্য এটি বাংলা সহ সারা ভারতের অন্যতম কৃষি উৎসব। নতুন চাল দিয়ে পিঠে পুলি পায়েস খিচুড়ি নিবেদন করলেই মা লক্ষ্মী তুষ্ট হবেন, তাই যেন এমন থ্যাঙ্কসগিভিং। তবে এই পৌষী পূর্ণিমার অপর নাম কেন শাকম্ভরী পূর্ণিমা? দেবী ভাগবত পুরাণ অনুসারে হিরণ্যাক্ষাসুরের বংশধর রুরুরাসুরের পুত্র দুর্গমাসুরকে বধ করার নিমিত্তে দেবী পার্বতী ওরফে দুর্গা
শাকম্ভরী রূপে অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে। আমাদের হিন্দু ধর্মে দেবী শাকম্ভরী মহাদেবীর অবতার, যিনি সমগ্র প্রাণীকুলকে ফলমূল এবং শাকসবজি প্রদান করে রক্ষা করেন, তিনিই হলেন শাকম্ভরী। কথিত আছে, শত বৎসরব্যাপী দুর্ভিক্ষে জর্জরিত মানব ও প্রাণীদেরকে রক্ষা করার জন্য এই দেবী শাকম্ভরী রূপে আবির্ভূত হয়ে যতদিন পর্যন্ত পৃথিবীতে নতুন শস্য বা ফল উৎপন্ন হয়নি, ততদিন পর্যন্ত নিজের দেহে শাক উৎপন্ন করে ধরণীবাসীর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন, আর অনাহারী দুর্ভিক্ষ পীড়িত ঋষি এবং মানবগণকে জীবন দান করেছিলেন। দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী দুর্গা সপ্তশতী শ্রী শ্রী চণ্ডীর মূর্তি রহস্য অধ্যায়ে দেবী শাকম্ভরী মহামায়া জগজ্জননীর তৃতীয় অবতার শ্রী শ্রী চণ্ডী আপনাদের বাড়িতে আছে? তাহলে একাদশ অধ্যায় খুলে দেখবেন, সেখানে আছে শাকম্ভরী দেবীর মাহাত্ম্য। অনাবৃষ্টির সংকটে দুর্ভিক্ষ কবলিত ধরিত্রীর পালনে শাকম্ভরী এগিয়ে এসে বলেছিলেন, শাকম্ভরীতি বিখ্যাতিং তদা ইয়াস্যামহং ভুবি তত্রৈব চ বধিষ্যামি দুর্গমাখ্যাং মহাস্বরং। অর্থাৎ অনন্তর বর্ষাকালে নিজ দেহে সমুদ্ভূত প্রাণধারক শাকের সাহায্যে আমি সারা জগতের পুষ্টি সরবরাহ করব, আর জগতে শাকম্ভরী নামে বিখ্যাত হব। তাই জন্যই শাকম্ভরী দুর্গার আর এক নাম হল পুষ্টির দেবী। মহাভারতে শাকম্ভরী দেবী সুব্রতা নামে আখ্যাত। শাকের দেবতাই শাকম্ভরী। সৃষ্টির আদিতে নারী দেহ থেকেই, তার মানে শাকপালা সবজি সব কিছুর সৃষ্টি, অর্থাৎ নারী দেহই যে শস্য উদ্গমের মূলে বা কৃষির আবিষ্কারক যে মেয়েরাই, তেমন লোকবিশ্বাসও কিন্তু অমূলক নয়। আর আমরা তো সবাই জানি শাক পুষ্টিগুণে ঠাসা, যার ভেষজ গুণ অমূল্য। তাই এই যে পৌষ পূর্ণিমা বা শাকম্ভরী পূর্ণিমায় মহালক্ষ্মীর পুজো, সেটা কিন্তু মূলত শাকম্ভরীরই আরাধনা। এছাড়াও আমি তো প্রধান পুজোগুলো, যেগুলো শহর এবং গ্রামের সমস্ত সংস্কৃতি একত্রে মেলবন্ধন ঘটিয়ে আজও পালিত হয়, সেগুলোর কথা বললাম। গ্রামেগঞ্জের অন্যতম আরেকটি লৌকিক আচার হিসেবে এই নতুন ধান কেন্দ্রিক আরেকটি ব্রত পালন হয়, তুষ তুষুলির ব্রত। আপনারা জানেন হয়তো, তুষ ভাসিয়ে দেয়া হয় জলাশয়ে বা নদীতে বা গঙ্গায়, আর তুষ তুষুলির ব্রতই পালন করে মেয়েরা, বাংলার মেয়েরা। এভাবেই বাংলার আবহমান সংস্কৃতির ধারা চিরজাগরুক হয়ে থাক আমাদের মননে। আপনাদের কেমন লাগলো সবাই পৌষ মাসের বারব্রতগুলি? গল্প আকারে বললাম। ভালো লাগলে আপনারা আমার সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সকলকে নমস্কার জানাই।